সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। সুপ্রিয় দর্শক, আজ বিশ্ব হার্ট দিবস, আর এই হার্ট দিবসকে কেন্দ্র করে কিন্তু আমাদের স্বাস্থ্য প্রতিদিনের আজকের বিশেষ আয়োজন। আজ আমরা চেষ্টা করব বিশ্ব হার্ট দিবস নিয়ে আলোচনা করার জন্য, সেই সাথে কার্ডিয়াক ডিজিজ এবং এটিকে আসলে কিভাবে প্রিভেন্ট করা যায় এবং কি কি করণীয়, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে কথা বলবে একজন বিশেষজ্ঞ চিকিৎসক। এবং এই বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের সেই বিশেষ অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার সালে নাসরিন 1968 সালের নভেম্বর মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিফ এক্সিকিউটিভ অফিসার, অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত আছেন। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ দীপা আপনাকে। ম্যাম, আজকে তো বিশ্ব হার্ট দিবস। আমরা তো জানি যে প্রতি বছর এই দিবসটি পালিত হয় এবং প্রতিটা দিবসের কিন্তু একটা প্রতিপাদ্য বিষয় থাকে। এবারের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয় কি? এইবারের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে এম্পাওয়ার ইন্ডিভিজুয়ালস টু টেক বেটার কেয়ার অফ দেয়ার হার্ট হেলথ। তার মানে কি, আমরা বলি না ফিমেল এম্পাওয়ারমেন্ট, এটা মানে হচ্ছে একজন ইন্ডিভিজুয়ালসকে আমরা এভাবে তাকে একটা এবিলিটি শিখিয়ে দিব যাতে সে একটা স্ট্র্যাটেজিক লাইফ চয়েস করতে পারে। আচ্ছা, মানে হচ্ছে এটাই, ইন্ডিভিজুয়ালটাকে আমরা এমনভাবে প্রশিক্ষণ দিব উনি যাতে কিভাবে ওনার এই কার্ডিওভাস্কুলার ডিজিজ না হয় সেটার উপরে নিজেই কিছু একটা ইনিশিয়েটিভ নিয়ে নিতে পারে। আচ্ছা, এটাই হচ্ছে এম্পাওয়ার ইন্ডিভিজুয়ালস। এইবার আসেন আমি একটু আপনার সাথে কিছু কথা অ্যাড করি। এটা আসলে সবসময় যে 29শে সেপ্টেম্বর সেলিব্রেট করা হয় তা না, এটা হচ্ছে প্রতি বছর সেপ্টেম্বর মাসের লাস্ট সানডে যেটা থাকে সেটাই হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে। আমি একটু হিস্ট্রিটা বলি। এটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের যে চেয়ারম্যান ছিলেন 1999, ওনার নাম হচ্ছে অ্যান্টনি বেইস দ্য লুনা। ওনার ব্রেইন চাইল্ড হচ্ছে এই ওয়ার্ল্ড হার্ট ডে। সে 1999 সালে ওনার মনে হয়েছে যে এরকম একটা দিবস আমাদের সেলিব্রেট করা উচিত, যাতে করে সারা পৃথিবীতে মানুষ এই ডিজিজটা সম্পর্কে জানতে পারে, এই ডিজিজের ভয়াবহতা কি তা বুঝতে পারে, তার চেয়ে বড় কথা যেটা এই ডিজিজটা প্রিভেন্ট করতে পারে। তো উনি 1999 সালে এই প্রপোজালটা রাখলেন। ওনার প্রপোজালের উপর বেস করে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে আমরা হু বলি, এনারা দুইজন এই ডেটাকে অ্যানাউন্সমেন্টে আনলো এবং 2000 সাল থেকে সারা পৃথিবীতে এই ওয়ার্ল্ড হার্ট ডে উদযাপন করা শুরু হলো। এটাই হচ্ছে ইতিহাস। এই হার্ট দিবসকে কেন্দ্র করে আপনাদের আজকে আসলে কি কি ধরনের কর্মসূচি আপনারা অ্যারেঞ্জ করেছেন? বেসিক্যালি আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলেন, ডিজিজ প্রিভেনশন বলি বা ডিজিজ ম্যানেজমেন্ট, এটা আমরা যেহেতু আমাদের এটা কার্ডিয়াক হসপিটাল, আমি আছি ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে, সো আমরা এটা বেসিক্যালি প্রতিদিন করি। তারপরে এই একটা ডেকে আমরা স্পেশালি সেলিব্রেট করি। কেন? সেটা হচ্ছে এই দিন আমরা জনগণের মধ্যে একটু চাই যে ওনারা এই ডিজিজটা সম্বন্ধে বেশি করে জানুক, সেই জন্য আমরা একটা স্পেশাল এমফেসিস দিই। আমরা শুরু করে দিই একদম সকাল 8টা থেকে 9টা আমাদের ডক্টরদের মধ্যেই আমাদের একটা প্রেজেন্টেশন হয়। সেই দিন ধরেন আমরা বেসিক্যালি রেগুলারলি যেটা করি, আমরা নতুন যে আমাদের প্রতি বছর নতুন কিছু গাইডলাইন বের হয়, এটা আমাদের দেশে নিজস্ব গাইডলাইন, এটা হতে পারে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি বা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, এরকম নতুন কিছু গাইডলাইন, ওয়ার্ল্ড ওয়াইড যে গাইডলাইনগুলো দেওয়া হয় সেগুলো কি আপনারা এখানে সেটার উপরে আমরা একটা প্রেজেন্টেশন করি সকালে 8টা থেকে 9টা, যেখানে ডক্টর, সিস্টার, মানে হেলথ কেয়ারের সাথে রিলেটেড আমাদের হসপিটালে যারা থাকে সবাই থাকেন। এরপরে যেটা করি, তারপর পেশেন্টদের মধ্যে আমরা কিছু লিফলেট বিলি করি যাতে করে ওনারা এগুলি জানতে পারে। যেহেতু আমি ডায়াবেটিক হসপিটালে কাজ করি, সেই সাথে সাথে আমরা ডায়াবেটিস রোগটার উপরও একটু স্পেশাল এমফেসিস দিই, কারণ দেখা গেছে যে যাদের ডায়াবেটিস থাকে তাদের এই কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা 2 থেকে 4 গুণ বেশি বেড়ে যায়। তো প্রথমত আমি বলতে চাচ্ছি হচ্ছে কাদের এই ডিজিজগুলি হওয়ার চান্স বেশি থাকে। প্রথমত আমরা বলি হচ্ছে যারা আনহেলদি ডায়েট খায়, এটা একটা। নাম্বার 2 বলি যারা স্মোকিং করে,
নাম্বার 3 হচ্ছে যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারেই কম, আমাদের ভাষায় আমরা বলি সিডেন্টারি ওয়ার্কার, মানে তারা একেবারে চেয়ার টেবিলে বসে কাজকর্ম করে, নড়াচড়া খুব কম করে। এরপরে আছে যারা অ্যাক্সেস অ্যালকোহল ইনটেক করে। এর পাশাপাশি আছে ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, কোলেস্টেরল অ্যাবনর্মালিটি, যেটা আমাদের ভাষায় আমরা বলি ডিসলিপিডেমিয়া। আরেকটা গ্রুপ অফ পেশেন্ট থাকে যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের অনেক বেশি চান্স থাকে যে তারা এই রোগে আক্রান্ত হতে পারে। তো মোটামুটি এগুলি এছাড়া আমি 2টা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো যেগুলিকে আগে তেমন এমফেসিস দেওয়া হতো না। তার মধ্যে একটা হচ্ছে এয়ার পলিউশন অ্যান্ড সাউন্ড পলিউশন, যেটা আমাদের দেশে মারাত্মক, আর আরেকটা হচ্ছে মেন্টাল হেলথ, যেটা আগে একেবারেই অ্যাড্রেস করা হতো না। তো মেন্টাল হেলথের মধ্যে যারা ক্রনিক অ্যাংজাইটিতে ভোগেন, ডিপ্রেশনে ভোগেন, তো এদের মধ্যেও দেখা যায় হচ্ছে আপনার এই কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার প্রবণতা অনেক বেশি। যেহেতু আজকে বিশ্ব হার্ট দিবস এবং এই দিবসটিকে কেন্দ্র করে নিশ্চয়ই আপনারা অনেক ধরনের মেসেজ দিচ্ছেন বা অ্যাওয়ার করার জন্য, এখানে নিশ্চয়ই হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছে, নিশ্চয়ই কোনো পেশেন্টরাও এখানে থাকবে, তো তাদেরকে আপনারা কিভাবে আসলে কাউন্সিলিং করবেন বা মেসেজটা আপনারা আসলে ডেলিভারি দিবেন? আচ্ছা, এটা আমরা আসলে দুভাবে করি। একটাকে আমরা বলি প্রাইমারি প্রিভেনশন, মানে যার এখনও হয় নাই তাকে আমরা অ্যাডভাইস দিই কীভাবে কোনোভাবেই যাতে এই রোগটা ডেভেলপ না করে, সেটা একটা। আরেকটা দিই সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন মানে যার অলরেডি হয়ে গেছে উনি ফার্দার আর কিভাবে এই হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক যেটাই বলে সেটাতে আর সাফার না করে। তো প্রাইমারি প্রিভেনশন হিসেবে আপনাকে এখন যেটা বললাম, আনহেলদি ডায়েট, আমরা বলি যে আপনি কোনোভাবেই ভাজা পোড়া এই সমস্ত খাবার খাবেন না। আপনার খাবারের মধ্যে যেন প্রচুর ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থাকে। একদম কোনোভাবে আপনার যাতে চর্বি জাতীয় খাদ্যটা আপনার অ্যাভয়েড করা হয়। তার মধ্যে কিন্তু আবার মাছের চর্বি খেতে পারবে, এটা হচ্ছে আমরা অ্যানিম্যাল ফ্যাটটাকে ডিসকারেজ করি। এটা গেল মোটামুটি একটা ডায়েটের কথা। তারপর আসেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফ্যাট হিসেবে কাউন্ট করি, ওটাই। এবার আসেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা মিনিমাম যেটা, সেটাই আমি বলছি। মিনিমাম যেটা সেটা আমরা বলি 150 মিনিট সপ্তাহে মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ, মানে যেটা আমরা মোস্টলি এনকারেজ করি ব্রিক্স ওয়াকিং, মানে আপনি খুব দ্রুত হাঁটবেন যাতে আপনার শরীরে ঘাম আসে, সেটা সপ্তাহে 150 মিনিট। তো এটা এমন না যে আপনি আজকেই 150 মিনিট হেঁটে ফেললেন, তা না, এটা অ্যাটলিস্ট 5 ডেজ ইন এ উইক। আচ্ছা, মানে কোনোভাবে 2 দিনের বেশি গ্যাপ আপনি দিতে পারবেন না, এই হাঁটার অভ্যাসটা এভাবে করতে হবে। এটা হলো গেল আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার সিডেন্টারি জব, আপনার চেয়ার টেবিলে বসেই কাজ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এনকারেজ করি প্রতি ঘন্টায় আপনি একবার হেঁটে আসবেন। আচ্ছা, টানা এরকম 3 ঘন্টা 4 ঘন্টা আপনি বসে থাকবেন না। আপনি স্টুডেন্ট মানুষ, আপনি পড়ছেন, টানা ঘন্টার পর ঘন্টা বসে থেকে পড়বেন না, প্রতি ঘন্টায় উঠে আপনি একটু হেঁটে আসবেন। এটা তো করবেই, তার সাথে 150 মিনিট ওয়াকিংয়ের কথা আমি বললাম। তার সাথে সাথে কিন্তু এখন আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে যেটা আগে বলা হতো না, সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন স্ট্রেচিং এক্সারসাইজগুলিও করবে। আচ্ছা, আগে যখন আমরা শুধু হাঁটার উপরেই এমফেসিস দিতাম, এখন কিন্তু আমরা এটাকে ইনক্লুড করে নিছি। তার মানে মোটামুটি আপনার এগুলি সব কিছু আপনার অ্যাডাপ্ট করতে হবে। ম্যাম, ট্রান্সফ্যাট সম্পর্কে একটু জানতে চাই। তাহলে যারা টিনেজার রয়েছে, যারা অ্যাডাল্ট পার্সন রয়েছে, তারা অ্যাটলিস্ট জানতে পারবে যে কেন ট্রান্সফ্যাট আমাদের অ্যাভয়েড করা উচিত। ট্রান্সফ্যাটটাকে আসলে বলা উচিত বিষ, ওয়ান কাইন্ড অফ বিষ। হ্যাঁ, এইটা কখনোই কনজিউম করবেন না। এই ট্রান্সফ্যাট শুধু যে কার্সিনোজেন হিসেবে মার্ক করা হয় তা না, আমরা বলি আমাদের যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেস, এটাতে এটা একটা মারাত্মক রোল প্লে করে। তো অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেসটা কি? এটা হচ্ছে আমাদের শরীরে যে রক্তনালীগুলি আছে এর মধ্যে ফ্যাটের লেয়ার জমে যাওয়া, সেই কারণে আমরা এই ট্রান্সফ্যাটটাকে অ্যাভয়েড করতে বলি। তো কীভাবে ট্রান্সফ্যাটটা তৈরি হয়, কোন কোন খাবারে ট্রান্সফ্যাট থাকে? মোস্টলি আমাদের দেশে দেখবেন সিঙ্গারা, সমুচা, রোজার সময় যে জিলাপি ভাজা হয়, চানাচুর ভাজা হয়, অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাওয়া হয়। এই যে ভাজা পোড়া, ওনারা কিন্তু তেলটা কিন্তু যেই দিন ভাজতেছেন সাথে সাথে ডিসকার্ড করছেন না, এই তেলটারই কিছু অংশ রয়ে যাচ্ছে, পরের দিনে আবার কিছু ফ্রেশ তেলের সাথে এইটা মিশিয়ে আবার ভাজা হচ্ছে। সো আপনার যদি এতই সমুচা, সিঙ্গারা, জিলাপি খেতে মন চায়, আপনি নিজের বাসায় ফ্রেশ তেল দিয়ে করে তাতেই খান। কিন্তু কখনো আমি বলবো না যে যেখানে এই কোয়ালিটিটা মেনটেন করা হয় না সেখান থেকে এইসব জিনিস কনজিউম করা, এটা একটা মারাত্মক খারাপ জিনিস। আরেকটা হচ্ছে ডালডাটা, এটা এখানেও ট্রান্সফ্যাট আছে। আর আরেকটা শুনবেন যে কোরবানির সময় যে গরু জবাই করা হয় না, দেখবেন গরুর ফ্যাটটা কিন্তু অনেকেই রেখে দেয়, চর্বিটা, ওই চর্বিটা জ্বালিয়ে
একটা তেল বা ঘির মতো করে এবং ওইটা দিয়ে খুব মচমচা করে ভেজে ভেজে খায়। এই জিনিসগুলি কিন্তু রিচ অ্যান্ড ট্রান্স ফ্যাট, সো কোনোভাবে এগুলি আপনারা কনজিউম করবেন না। ম্যাম, আপনার কাছে এখন জানতে চাই যে এই হার্ট দিবসটি আসলে কি উদ্দেশ্যে পালন করা হয়? এটি শুধুমাত্র তো বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী কিন্তু পালন করা হচ্ছে। সো এটার উদ্দেশ্যটা আসলে কি? প্রথমত তো আমি বললাম এটার উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষ জানতে পারে যে কার্ডিওভাস্কুলার ডিজিজটা কি, এই একটা। 2 নাম্বার হচ্ছে কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায়। 3 নাম্বার হচ্ছে যদি হয়েও যায় যাতে ওটা একদম সাংঘাতিক পর্যায়ে না যায় এই জন্য। তো এইবার আসেন কেন আমরা এটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছি। দেখা গেছে সারা পৃথিবীতে মৃত্যুর যতগুলি কারণ তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই কার্ডিওভাস্কুলার ডিজিজ, এবং বলা হয় হচ্ছে এটা 3 নম্বর কারণ মৃত্যু। এবং সারা পৃথিবীতে প্রতি বছর 18 মিলিয়নের মতো লোক এই রোগে মারা যাচ্ছে। তার মধ্যে 85% বেশি লোক মারা যাচ্ছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের জন্য। এখানে আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেই, আমাদের দেশের লোকজন হার্ট অ্যাটাক আর স্ট্রোক নিয়ে গুলায় ফেলে। দুইটা কিন্তু মানে ডিফারেন্ট এন্টিটি। হার্ট অ্যাটাকটা হচ্ছে হার্ট অ্যাটাক, আর স্ট্রোকটা হচ্ছে ব্রেইনের স্ট্রোক। যেটা ব্রেইনের স্ট্রোক হয় সেটা হচ্ছে স্ট্রোক, আর হার্ট অ্যাটাক মানে হচ্ছে যেটা হার্ট অ্যাটাক। আমরা যেটা আগে ভাবতাম যে আমরা তো মিডল ইনকাম গ্রুপ বা হচ্ছে আপনার একটু লোয়ার মিডল ইনকাম গ্রুপ, আমাদের এত ভয় কি, কিন্তু এখন দেখা গেছে যে লো ইনকাম গ্রুপ, মিডল ইনকাম গ্রুপ আমাদের মতো যারা আছে তাদের হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। এবং যেটা আমি বললাম সারা বিশ্বে এটা মোর দেন 85%, আমাদের ক্ষেত্রে এটা মোর দেন 75%। সো আমাদের অনেক বেশি কনশাস হতে হবে এটা সম্বন্ধে। এবং সবচেয়ে খারাপ বিষয় যেটা, আগে আমরা ধরে নিতাম ও ছেলে মানুষ তাহলে 40 বছরের পরে হার্ট অ্যাটাক হবে, মেয়ে মানুষ তাইলে আফটার ম্যানোপজ মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে হার্টের রোগ হবে। এখন কিন্তু তা না, এখন আমরা অনেক ইয়াং ইন্ডিভিজুয়াল পাচ্ছি যাদের এই হার্ট অ্যাটাক হচ্ছে। আমার এমনও কিছু ফিমেল পেশেন্ট আছে যাদের মধ্যে একজনের বয়স 18 বছর, আমার স্ট্যান্ড পরানো লাগছে যেটাকে আপনারা বলেন রিং পরানো, আরেকজনের বয়স হচ্ছে 29 ইয়ার্স, মহিলা মানুষ বলছি, ওনাকে রিং পরানো লাগছে। সো এটা নিয়ে আমাদের অনেক বেশি কেয়ারফুল হতে হবে। হার্ট অ্যাটাকটাকে প্রিভেনশন করার জন্য বা কার্ডিয়াক প্রবলেম যেগুলো রয়েছে সেগুলোকে প্রিভেনশন করার জন্য মেন্টাল হেলথটাকে আসলে কিভাবে আমরা একটু কাস্টমাইজ করতে পারি? প্রথমত যেটা আমি বলবো, যেহেতু এটার আন্ডারলাইং ফ্যাক্টর হচ্ছে ক্রনিক স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলি থেকে এটা হচ্ছে, তাহলে প্রথমত আমরা জোর দিব স্ট্রেস রিল্যাক্সেশন টেকনিক, তারপরে বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারপরেও যাদের হবে না তাদের হচ্ছে প্রফেশনাল কাছ থেকে হেল্প নিতে হবে, ঠিক আছে? যেরকম সেই ক্ষেত্রে আমরা যারা সাইকোলজিস্ট তাদের কাছে কাউন্সিলিংয়ের জন্য যেতে পারি, তাতেও যদি না হয় আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারি। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে এমন কিছু হরমোন নিঃসরিত হয় যেটা মেন্টাল হেলথ মেনটেন্যান্সে সাহায্য করে। আচ্ছা, এইবার আসেন স্ট্রেস রিল্যাক্সেশন টেকনিকটা আমি বলি। তো স্ট্রেস রিল্যাক্সেশন টেকনিকের জন্য আমরা যেটা করতে পারি, ইয়োগা করতে পারি, মেডিটেশন করতে পারি। মেডিটেশনটা বিভিন্ন ধরনের ধর্মাবলম্বী বিভিন্নভাবে করতে পারে। ধরেন মুসলিম ধর্মাবলম্বী যারা, ওনারা কোরআন শরীফের কিছু সূরার কথা বলে, ওগুলি পড়তে পারেন, ওগুলির অনুবাদ শুনতে পারেন, ওগুলির এক্সপ্লেনেশন শুনতে পারেন। তারপরে অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে করেন সেভাবে মেডিটেশন করতে পারেন। এছাড়া আছে একটা ডিপ ব্রিদিং এক্সারসাইজ, আমরা বলি একটা বুক ভরে লম্বা একটা শ্বাস নিয়ে একটু ধরে রাখেন, তারপর আস্তে আস্তে আপনি ছাড়েন। তো সাধারণত দেখা যায় এগুলিতে স্ট্রেস ম্যানেজমেন্ট হয়। এর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। হার্ট ডিজিজ বলতে আমরা বুঝি হার্টের যে সমস্যাগুলি, মানে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বা চর্বির পরিমাণটা বেড়ে যাওয়াকে বুঝি। আমরা এক্ষেত্রে চর্বি জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করব, যেমন ঘি, পরোটা,
পোলাও, বিরিয়ানি অর্থাৎ তৈলাক্ত খাবার যেগুলো আছে সেগুলোকে আমরা আমাদের খাবারের তালিকা থেকে বাদ দিয়ে দিব এবং চেষ্টা করব যেন প্রতিদিনের খাবারের মধ্যে শাক সবজি, মিষ্টি জাতীয় ফল, টক জাতীয় ফল, বিশেষ করে আমাদের যে সিজনাল দেশীয় ফলগুলো আছে সেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। হার্ট ডিজিজ হলে যে মিষ্টি ফল খাওয়া যাবে না এটা কিন্তু একেবারেই ভুল। খেতে পারবো আমরা, কিন্তু সেটা পরিমিত পরিমাণে খাবো, যেন এই মিষ্টি জাতীয় খাবারটাই কোলেস্টেরলের পরিমাণটাকে যেন বাড়িয়ে না দেয়, অর্থাৎ কোলেস্টেরলটা যেন কোনোভাবে যেন অনিয়ন্ত্রিত না হয়ে যায় সেদিকে আমরা খেয়াল রাখবো। বিশেষ করে দুধ জাতীয় খাবার যখন আমরা খাবো সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো দুধটা যেন ননি তোলা অর্থাৎ ফ্যাটলেস হয়। ফ্যাটলেস দুধ খেলে আমাদের হার্টটা মজবুত থাকবে এবং হার্টের যে সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে। হার্টের পেশেন্টদেরকে আমরা মূলত লক্ষ্য রাখবো তারা যেন তেল জাতীয় খাবার, যে সমস্ত খাবার থেকে তেলের উৎসটা আসে, যেমন গরুর মাংস, খাসির মাংস, ডিমের কুসুম, মুরগির চামড়া, তৈলাক্ত মাছ অর্থাৎ সম্পৃক্ত ফ্যাট থাকে যেসব খাবারে সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো। আর আস্তে আস্তে যখন হার্টের প্রবলেমটা তার কমে যাবে অর্থাৎ কোলেস্টেরল লেভেলটা যখন কমে আসবে তখন সে ব্যায়াম করবে। খুব দ্রুত সে হয়তো ব্যায়াম করতে পারবে না, হাঁটতে পারবে না, সেক্ষেত্রে উনি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন। এভাবে যদি করতে থাকেন তাহলে খাবার মেনটেন, ব্যায়াম এবং ওষুধপত্র ঠিক মতন যদি উনি গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই উনি সুস্থ হয়ে যাবেন। ম্যাম, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে যেহেতু বিশ্ব হার্ট দিবস, তো এই দিবসটিকে সামনে রেখে আপনার কাছে একটু জানতে চাই যে কার্ডিয়াক ডিজিজ বা হার্ট রিলেটেড যত ধরনের ডিজিজ রয়েছে সেগুলোকে প্রিভেনশন করার জন্য আমরা আসলে কী কী স্টেপস নিতে পারি? আমি এই ক্ষেত্রে বলবো সবাইকে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। মানে কি, মানে হচ্ছে ডিজিজটা শুরুর আগে স্টেপ নিয়ে ফেলতে হবে। ডিজিজ হওয়ার পরে স্টেপ নেওয়ার চেয়ে ডিজিজ হওয়ার আগে স্টেপ নেওয়াটাই ভালো। তো এটা আমি বলবো একদম ইন্ডিভিজুয়াল লেভেল থেকে আরম্ভ করে গভর্নমেন্ট পলিসি মেকার পর্যন্ত ইনভলভ করতে হবে। ইন্ডিভিজুয়ালকে তো আমরা আজকে মোটামুটি একটা ইনফরমেশন দিয়ে দিছি, তো আমি আশা করব যে ওনারা এটা মেনটেন করবে। এই গেল একটা। 2 নাম্বার হচ্ছে আমরা যেরকম, আমি যেহেতু বাংলাদেশের ডায়াবেটিক সমিতিতে আছি, ওনাদের একটা স্টেপ আছে কিভাবে ওনারা ডায়াবেটিস প্রিভেনশন করবেন। এটার জন্য ওনারা একটা স্টেপ নিয়েছেন যেটা আমার কাছে খুবই একটা সুন্দর স্টেপ মনে হয়। তো আমি একটু এই আইডিয়াটা একটু শেয়ার করছি। ওনারা যেটা করছেন, ওনারা ইমামদেরকে ইনভলভ করছেন বা যিনি গির্জার প্রিস্ট আছেন ওনাকে ইনভলভ করছেন, প্যাগোডার যিনি মেইন তাকে ইনভলভ করছেন, এইটা একটা। তারপরে আরেকটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের চেয়ারম্যানদের ওনারা ইনভলভ করছেন। আরেকটা যেটা করছেন, ওনারা কাজী অফিসের কাজী সাহেবকে ইনভলভ করছেন। তো ওনারাই এই শুরু এই সব কাজের সময় ওনারাই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছেন। তো ধরেন ইমাম সাহেব খুতবা দিবেন, আমরা বলে দিলাম ওই এলাকার ইমাম সাহেবকে অ্যাটলিস্ট আপনার খুতবাতে প্রতি সপ্তাহে না হোক অ্যাটলিস্ট মাসে একদিন আপনারা আপনাদের এলাকার লোকজনকে এইটা সম্বন্ধে জানিয়ে দিবেন যে প্রতি সপ্তাহে যেন ওনারা এই পরিমাণ হাঁটেন, এই খাবারের ইয়াটা যেন এরকম হয়। তো এভাবে আমার মনে হয় আমরা এটা কমিউনিটি লেভেলে একটা স্টেপ নিয়ে নিতে পারি। আর পলিসি মেকিং লেভেলে তো গভর্নমেন্ট আছেনই, ওনাদেরকে আমরা পলিসি মেকিং লেভেলে যারা আছেন ওনাদেরকে আমরা অনুরোধ করব যাতে করে আমাদের দেশে এই ইনসিডেন্টসগুলি কমানো যায়, সেভাবে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া। অর্থাৎ শুধুমাত্র হসপিটাল বেসডেই আমরা স্টেপসগুলো নেওয়ার জন্য অ্যাওয়ারনেস করব তা না, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অ্যাওয়ারনেসের জন্য মেসেজগুলো দিতে হবে, যেটি আপনি অলরেডি বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে সাথে এনটিভির দর্শক শ্রোতা এবং যারা এই অনুষ্ঠান পরিচালনা করছেন সবাইকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি আজ বিশ্ব হার্ট দিবস এবং এই হার্ট দিবসকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের বিশেষ আয়োজন ছিল। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আসলে হাই রিস্ক প্রেগনেন্সি একটা অনেক বড় টার্ম, যেখানে অনেকগুলো অসুখ একসাথে ইনক্লুডেড। যেমন প্রেগনেন্সিতে আপনার কিছু রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, কিছু ডিজিজ থাকতে পারে, সব কিছু মিলেই আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলতে পারি। যেমন অল্প বয়সে কনসেপ্ট করা, যদি 19 বছরের চেয়ে কম বয়সে কেউ কনসেপ্ট করে বা সে প্রেগনেন্ট হয়, অথবা 35
ইয়ার্স ওল্ডের পরে, মানে 35 বছরের পরে যদি কেউ কনসেপ্ট করে প্রেগনেন্ট হয়, সেই মাগুলো কিন্তু ঝুঁকির মধ্যে থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভি বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।